মৌ ভ্রু কুচকে বলে, তুমি কি বলতে চাও? জিজু মারা যাক? সে না মরলেও মরাও তো উচিত ছিল এই তৃতীয় ব্যক্তিকে। মরবে দেখে রেখো। বীর এসে মায়ের সামনে দাঁড়িয়ে বলে। কেমন আছিস বোন? মায়া বীরের দিকে তাকিয়ে বলে। আপনি কে? বীর কিছু বলার আগে মিহির এসে বলে, উনি তোমার ভাই হয়, তোমাকে ছোটবেলা থেকে নিজের বোনের পরিচয় দিয়ে বড় করেছে। ছোটবেলা থেকে পরিচয় দিয়ে? তোমাকে রাস্তায় পেয়েছিল, তোমার বাবা মায়ের খোঁজ পাওয়া যায়নি তাই। ও আচ্ছা, ওই লোকটা এইখানে কেন? উনি তো আমাদের আলাদা করতে চেয়েছিল। তোমাকে অনেক মেরেছিল তো, আমাদের আবার আলাদা করে দেবে না তো? রাজের দিকে আঙ্গুল তাক করে বলে মায়া। মাহির সবার সাথে পরিচয় করিয়ে দিল মায়াকে। অতঃপর রুদ্র এসে পাশে দাঁড়াতেই আদ্র বলে, এসব তুই দেখ, আমি গেলাম। মূলত আদ্র এখন সিয়ার কাছে যাবে। সিয়ার মনের অবস্থা ভালো না, তাকেও তো সময় দেওয়া উচিত। রুদ্র মাথা উপর নিচ করে আদ্র চলে যায়। সোনালি এসে মায়াকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলে, আমার মায়ামা এসেছে শেষমেশ। রাজ বোমা ফাটার মতো চাহনি দিল। মাহমুদ সর্দার এখনো কপালে হাত দিয়ে রেখেছেন। যারা সোনালীকে দেখা মাত্রই মুখ ভেঙচি দিল। সোনালী দেখেও মায়ের দিকে ফিরে বলে, খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিব মা। মোহন সর্দার এবার চুপ থাকতে পারলেন না, তেলে বেগুনে জ্বলে উঠে বলে। মাথা কি তোমারও গেল নাকি? সোনালী পিছনে ফিরে মোহন সর্দারের উদ্দেশ্যে বলে, মেয়েটার সামনে এভাবে কথা বলো না। দেখছো না কেমন মলিন চেয়ে আছে? ভয় পাবে তো এভাবে কথা বললে। যারা খোঁচা মেরে বলে, বাবা খালামণি, তুমি মেয়েটাকে নিয়ে এত ভাবো? কেন ভাববো না আমি? আমার মিহিরের জীবনে আলোকিত হয়ে এসেছে মায়ামা, ওকে নিয়ে ভাববো না? তোমার মিহিরের জীবনে আসলেও তোমার সতীনের মেয়ে সে। বুঝতে তো পারছো না, খাল কেটে কুমির আনতে যাচ্ছ। কুমিরের পাল্লাই পড়লে বুঝবে মজা। বিড়বিড় করে বলে যারা। বীর এসব দেখে ক্ষিপ্ত হুঙ্কার দিয়ে বলে, এগুলো কোন ধরনের নাটক হচ্ছে? আমার বোনকে নিয়ে কি শুরু হলো? বীর আরো বলতে নিবে, যারা বীরের হাতে টিপ ধরে। বীর বিরক্তিকর চাহনি দিল যারার দিকে। যারা এবার বীরের কানের কাছে মুখ রেখে বলে, বলছি, নাটক যখন জমে যাচ্ছে, স্বামী যখন স্ত্রীর এই অবস্থায় চুপ আছে, তুমি কেন এত হাইপার হচ্ছ? এনজয় করো না মুহূর্ত। সেট আপ। মায়া আমার বোন, রাজও আমার ভাই। মায়া না হয় মাথা ঠিক নাই, কিন্তু রাজ, ওর তো এসব মানতে কষ্ট হচ্ছে। ভাই হয়ে আমি কেন আমার বোনকে কিছু বোঝাবো না? রাজবে না, মানে কি বলছিল ভুলে গেছো নাকি? এখন কিছু বলতে যাবে তো মায়া হাইপার হবে, সেন্সলেস হয়ে যাবে। তখন পারবে তো সব সামলাতে? তুমি কিন্তু ওর আপন ভাই না, পালিত ভাই। সেই ক্ষেত্রে মিহির তোমাকেও ওদের জীবনে ভিলেন বানিয়ে দেবে। বুঝে দেখো ব্যাপারটা। এখনই তাড়াহুড়ো করে সব ভেস্তে দিতে চাও? বীর ভাবলো যারার কথা ঠিকই আছে, এখনই সব ভেস্তে দেওয়া যায় না, তাই চুপ করে সোফায় বসে পড়লো। রাজ নিজের মতো দাঁড়িয়ে আছে। সার্ভেন্ট এসে সবাইকে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিল। সবার হাতে শরবতের গ্লাস। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে রুবি। আজ রুবি শাড়ি পরেছে, আকাশি রঙের শাড়ি পরে নিচে নেমে এসে হাসি মুখে মায়ার সামনে দাঁড়িয়ে বলে, হাই, আমি মোহনা, তোমার ননদ হই। রাজ এক ভ্রু উঁচু করে দেখছে রুবির নাটক। মাহমুদ সর্দার শরবতের গ্লাস হাতে নিয়ে যেই তাতে চুমুক দিতে যাবে, অমনি রুবির মুখে এসব শুনে তিনি গ্লাসটা সামনে টি টেবিলে রেখে মুখটা পাংশুটে করে অন্যদিকে ফিরলেন। মোহন সর্দার এখন আর মিহিরকে সহ্য করতে পারে না। তারই মেয়ের সাথে তারই ছেলের প্রেম ছিল, মানে রুবিকে মোহনা হিসেব করে ভেবেছে। মোহনাকে ঠকিয়েছে মিহির, এটা জানার পর মিহিরের উপর রেগে আছে। আজ আবার মায়াকে নিয়ে পড়ে আছে। এই মিহিরের উপর চটে যাচ্ছে মোহন সর্দার, কিন্তু তার কিছু বাজে অতীতের জন্য মুখ খুলতে পারে না। মুখ খুললেই সোনালি তিক্ত অতীত মনে করিয়ে দেয়। এতেই যেন মোহন সর্দার পস্তাচ্ছেন। মায়া মিষ্টি হাসি দিয়ে রুবিকে জড়িয়ে ধরলো। দুজন দুজনকে কিছুক্ষণ জড়িয়ে রেখে ছেড়ে দেয়। বেবি ডল, চলো টেস্ট করবে। বলেই মিহির মায়ার হাত ধরতে নেয়, ঠিক তখনই রাজ হুঙ্কার দিয়ে বলে, আবে এই হালার পুত, হাত না ধরে যত্ন নেওয়া যায়, পারলে সেভাবে যত্ন নেই, না হলে ফট, ওইটা আমার বউ, বুঝছিস? মায়া পিছনে ফিরে ভ্রু কুচকে তাকালো। মিহির সবার দিকে তাকিয়ে চুপ করে গেল। রুদ্র বান্দর মার্কা হাসি দিয়ে বলে, প্রিয় বেবি, ফায়ার সার্ভিস কল করো। ইমিডিয়েট মন্ত্রীর বাড়িতে ফায়ার সার্ভিসের প্রয়োজন। পিয়াস একটু অবাক হয়ে বলে, কোথায় আগুন লেগেছে স্যার? দেখতে পাচ্ছি না তো। এই আগুন চোখে দেখা যায় না, কারণ আগুন সোজা আমাদের মন্ত্রী মশাইয়ের মনে লেগেছে। দাউ দাউ করে জ্বলে ওঠার আগেই ফায়ার সার্ভিসের ব্যবস্থা করতে হবে। রাজ রাগী দৃষ্টিতে রুদ্রের দিকে ফিরে বলে, আবে এই বেটা, আমার বউটা ভেগে যাচ্ছে বলে খুব আনন্দ হচ্ছে তাই না?
বলে যাস না, আমার বোনটাও কিন্তু তোর ভাগ্য থেকে ভেঙে যেতে পারে। ভেগে যাওয়া নারী আর কিভাবে ভাগবে ব্রো? এখন তো সে দৌড়ে ইউটার্ন নিবে সোজা আমার দিকে। চুপ থাক বেটা। রুদ্র ঠোঁটে আঙ্গুল দিয়ে নিজেকে চুপ রাখার অভিনয় করে। রাজ খেপে আছে বেশ ভালোই। রুদ্র মুহূর্তটায় মজা নিচ্ছে। মাহমুদ সর্দার এবার বলে ওঠেন, সবার যদি কোনো কাজ না থাকে তাহলে ঘরে গিয়ে রেস্ট নেওয়া হোক। আমি গ্রামে যাব বাবার কবর জিয়ারত করতে। এসব আর ভালো লাগছে না আমার। বলে মাহমুদ সর্দার উঠতে নেয়, তখনই মায়া বলে ওঠে। আপনি? মিহির বলে, আমার বড় বাবা, তোমার কাকা শ্বশুর হয়। রাজ ফুলে উঠেছে। মাহমুদ সর্দার তাজ্জব হয়ে গেলেন। রুদ্র সবাইকে দেখে মিটিমিটি হাসছে। বীর পায়ের উপর পা তুলে দেখে যাচ্ছে এক একজনকে। মায়া মিষ্টি হেসে বলে, আমার আর মিহিরের বিয়ে, আপনি থাকবেন না আমাদের বিয়েতে? মাহমুদ সর্দার হা হয়ে মিনমিনিয়ে বলেন, আগের স্বামীকে তালাক না দিয়েই তুমি দ্বিতীয় বিয়ে করতে চাও, তাও আবার শ্বশুরকে বিয়ের দাওয়াত দিয়ে। আল্লাহ আমাকে অপদত্ত জন্ম দেওয়ার ফল ভোগ করাচ্ছেন। রাজের দিকে রাগী দৃষ্টিতে দেখলেন মাহমুদ সর্দার। রাজ নিজেও বিরক্ত প্রকাশ করে বলে, এখন আমাদেরকে কেন দেখাচ্ছ বাবা? দুদিন বলতে না ধৈর্য ধরতে, ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। নাও এবার দেখো, ধৈর্যের ফল এতটাই মিষ্টি যে আমার বউর স্মৃতি হারিয়ে আমার সামনে আরেকজনকে বিয়ে করতে চায়, তাও আবার শ্বশুরকে দাওয়াত দেয়। ধৈর্য ধরতে বলেছিলাম, ঘিলবিহীন চলাফেরা করতে বলিনি। বীর পাশ থেকে বলে, মাথা ঠান্ডা করুন ফুপা, এখানে মাথা ঠান্ডা রাখতে হবে। আমার কাছে কিছু গোলমোল লাগছে। ভ্রুকুটি করে মাহমুদ সর্দার বলেন, মানে? মানে বোনের মুখভঙ্গি দেখেন ভালো করে। বোন অভিনয় করছে। কিন্তু কেন? এটা ওই ভালো বলতে পারবে। আমার মাথা মোটা ছেলে কি কিছু ধরতে পারছে না? ওর মাথা ঠিক নেই, বুদ্ধি দিয়ে খেলছে না রাজ। এখনো ও আমার ফর্মে এসেছে আর আমি ওর ফর্মে গেছি, তাই তো খেলা পাল্টে যাচ্ছে। ঠান্ডা মস্তিষ্কের মন্ত্রীর বইয়ের এই পরিস্থিতিতে মাথা পুরো গেছে। ছেলেটার এমন হিংস্র রূপ আজ প্রথম দেখছি। হয়ে যাক ফুফা, ধৈর্যর বাঁধ ভেঙে গেলে এমন হিংস্র রূপ দেখাই দেয়। ওকে কন্ট্রোলে আনো তাহলে। এরা সরে যাক, তারপর আমি রাজের সাথে কথা বলবো। সেই সুযোগ পাচ্ছ বলে মনে হয় না। দেখো গিয়ে তোমার ভাই কোনো অঘটন ঘটিয়ে দেয়, কারণ এখন ব্যাপারটা তার বউয়ের দিকে চলে গেছে। বীর মৃদু হাসলো। বউয়ের দিকে নজর পড়লে কোনো স্বামী ঠিক থাকতে পারে না, সে যেই হোক না কেন। আর এখানে তো লাগামহীন বউ পাগলা রাজ নিজেই। মায়া ভ্রুকুচকে সবাইকে দেখছে। মালিনী এবার আগ বাড়িয়ে বলে, এমনিতেও আমাদের মানসিক অবস্থা তেমন ভালো না, এখন এসব পরিবেশ তৈরি করা উচিত হবে না। সোনালি ইশারায় চোখ রাঙালো, মুখে হাসি ফুটিয়ে বলে, শুভ কাজে বাধা দিও না আপা। মায়া মা কি করতে চাই আমরা শুনি আগে। তো মায়া, তুমি কবে বিয়ে করতে চাও আমার ছেলেকে? রাজ কর্কশ কণ্ঠে মোহন সর্দারের উদ্দেশ্যে বলে, কাকা তোমার 2 নম্বর বইয়ের মুখে কষ্টেপ লাগাও, নাহলে আমি কিন্তু সুপারগুলো লাগিয়ে দেবো। এমনও হতে পারে কথা বলার জন্য জিব্বাটা ওর থাকলো না, তখন আমার বউকে আমার থেকে দূর রাখার ফল তোমার 2 নম্বর বউ ভোগ করবে বোবা হয়ে। মায়া আড়ালে হাসলো। সোনালি রেগে গেলেও মিহির হাত ধরে শান্ত রাখে। কানে কানে বলে, রাত যাই বলুক রেগে যেও না মম। লাটাই আমাদের নাগালে, আমরা ঘোরালেই ঘুরবে এই লাটাই, তাই মাথা ঠান্ডা রেখে অবলা সেজে খেলে যাও। সোনালি মাথা উপর নিচ করে মায়ার দিকে ফিরে বলে, ওর কথা বাদ দাও তোমা, তুমি আসো একটু বসবে, আমরা বিয়ে নিয়ে আগে ডিসকাস করি। বীর এবার সোনালির উদ্দেশ্যে বলে, আমার বোনটা হাসপাতাল থেকে আসা মাত্রই আর আপনি বিয়ে নিয়ে পড়ে আসছেন। বিয়েটা তো আর বন্ধ হয়ে যাচ্ছে না, আগে ওকে রেস্ট নিতে দিন। মায়া সবার দিকে তাকিয়ে বলে ওঠে, না, আমি যদি এই বাড়িতে থাকি তো বউয়ের অধিকার নিয়ে থাকবো, না হলে আমি এই বাড়িতে থাকবো না। আর বউ যখন আমাকে হতেই হবে, তাহলে বিয়ে নিয়ে দেরিতে কথা কেন বলবো? এক্ষুনি সব হোক। সোনালি সুযোগ বুঝে বলে ওঠে, তাহলে সবার সামনেই আমরা আলোচনা করি। সবাই যখন আছে এখানে বসে একটা সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হোক। রাজ সোনালির দিকে চোখ রাঙিয়ে বলে, ও রিয়েলি? সোনালি শুকনো ঢোক গিলে বলে, হ্যাঁ, আমাদের মায়া যেটা চাইবে আমাদের তো তাই করতে হবে, এটাই তো আমাদের নিয়মে ছিল। আজ কেন তাহলে তার উঠতে যাবে? রাজ পকেটে হাত রাখলো। ওখানে রিভলভার আছে, বের করবার জন্য হাত খচখচ করছে। রুদ্র এখনো মজা নিচ্ছে, কারণ সে জানে শেষ খেলাটা রাজ দেখিয়ে দিবে। বউকে নিয়ে এত বেশি ধৈর্য ধারণ রাজ করতে পারবেই না।
সবাই সোফায় গিয়ে বসলো। রাজ বিরক্ত হয়ে খাবার টেবিলের সামনে গেল, এক গ্লাস পানি নিয়ে সবার দিকে ফিরল। এখানে তার বউয়ের বিয়ে নিয়ে কি আলোচনা হয় এটা সেও দেখবে। মাহমুদ সর্দার দোয়া দুরুদ পড়ছেন, কার যে খুন হবে এটা বলতে পারছেন না, কিন্তু মা ছেলের যে কোনো একজন আজ মরবে এটা শিওর। সবাই বসে পড়লেও মায়া আর রুবি দাঁড়িয়েছিল। সোনালি রুবিকে ইশারা করে হলরুমে এসে আলিশান আসনে বসতে, যেটা মায়া রাজের জন্যে। রুবি ইশারা পেয়ে চলে যায় সেদিকে, যেই বসতে নেবে তার আগে ওখানে বসে মায়া। রুবি ভ্রু কুচকে তাকালো। সোনালি বলে ওঠে, ওটা তোমার আসন না মা, ওটা মোহনার আসন। মায়া আসনের সব দিকে চোখ বোলালো, অতঃপর বলে, আমি তো নাম দেখছি না। মোহন সর্দার রেগে গিয়ে বলে, ওখানে নাম লেখা থাকে না, কিন্তু ওখানের অধিকার হিসেবে দুজনের প্রাপ্য। তুমি এর আগে একবার হাত দেখাতে এসেছিল, আজকে আবারও। আমি তোমার ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যাই। যার কোনো অধিকার নেই সে নির্দ্বিধায় অধিকার দেখায়। আমরা এই পরিবারের হয়েও এমন অধিকার দেখানোর সাহস পাই না। মায়া মৃদু হেসে মোহন সর্দারের দিকে চোখ রেখে বলে, অধিকার আপনা আপনি কারোর নিকট দৌড়ে আসে না, অধিকার কেড়ে নিতে হয়। আমি আমার অধিকার আদায় করতে জানি, যেটা আপনারা জানেন না। তাই আপনারা আজ অব্দি এই আসনের যোগ্য হয়ে উঠতে পারলেন না। আমিই না হয় নিজেকে যোগ্য করে তুললাম। মিহির হেসে সোনালির কানে কানে বলে, দেখেছো মম, তোমার হবু বৌমার খেল। এই জন্যই তো আমি মেয়েকে আমার জীবনসঙ্গী করতে চাই। রূপেও সেরা, গুণেও সেরা, আর তেজ, তার তো আলাদা এক ভাইবস আছেই। রুবি চলে আসতে নিলে সোনালি চোখ ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ওখানেই বসো, আর মিহিরকে বলে, মোহনা থাকতে এই টেস্ট তুচ্ছ। মিহির ফিচেল হাসলো, সামনে তাকিয়ে বলে, আমি তোমার ছেলে মম, কিন্তু আমি মানুষ চিনতে ভুল করি না। রুবি, আই মিন মুখোনাকে আমি চিনি, ঠিক তেমন আমার বেবি ডলকে খুব ভালো করে চিনেছি। সোনালির কথা মতো রুবি মায়ের দিকে ফিরে বলে, এখানে রাজের পুতুল বউ মানে মোহনা সর্দার বসার অধিকার রাখে। সে হলো আমি, অন্য কোনো নারী নাই। রাজ এতক্ষণ পর ঠোঁটে হাসি ঝুলালো। এবার মায়া কি করে দেখতে চায়। মায়াও মুখে হাসি ফুটিয়ে বলে, মোহনা সর্দার ব্যতীত অন্য নারী কেন বসতে পারবে না? মোহন সর্দার বলে ওঠে, ওখানে নিয়ম অনুসারে এবারের বড় পুত্র মানে স্বামীর রাজের বউ বসতে পারবে। তাকে তো বাবা মোহনার সাথেই বিয়ে ঠিক করে দেয়। তুমি তো আবার মেহেরকে বিয়ে করতে যাচ্ছ, তাহলে তোমার সুযোগ কোন দিক থেকে নেই এখন? বাড়ির বড় পুত্র স্বামীর রাজ কার সন্তান? আমার বড় ভাই মাহমুদ সর্দারের। এ বাড়িতে মাহমুদ সর্দারের পুত্র হিসেবে যেমন স্বামীর রাজের অধিকার আছে, ঠিক তেমন আপনার সন্তান হিসেবে তো মিহির সর্দার অধিকার রাখে। আমি কেন মিহির সর্দারের ওনারে বসতে পারবো না? এখানে বসা কি উইলে নিষেধ আছে? মিহির ভ্রু নাচিয়ে সোনালির দিকে তাকালো। সোনালি মায়ার খেলা দেখে তাজ্জব হয়ে গেল, মুখে হাসিও ফুটলো সোনালির। এবার তো সোনালি মনে প্রাণে চায় এই মায়াকে নিজের পুত্রবধূ করতে। সোনালি এবার মোহন সর্দারকে বলে, মেয়েটা ভুল কিছু তো বলেনি। আমার মিহির তো আমাদের একমাত্র পুত্র সন্তান। বাবার বানানো এই আসনে কেন মিহির হক পাবে না? মাহমুদ সর্দার ভ্রুকুটি করে তাকালেন। মুখে কিছু না বললেও তার ভাবভঙ্গি এমন যে সকলকে বুঝিয়ে দিল মিহির এই পরিবারের জন্য কিছুই করেনি। রাজ তো দেশের সেবা করে, সাথে পরিবারের সম্মান ধরে রাখে। এছাড়া মহসিন সর্দার হাতে গড়া নাতি। রাজের মর্ম নিয়ে কথা বলার সাহস দেখালো কিভাবে? সোনালি চুপ করে থাকে। মায়া যারার দিকে তাকায়। যারা চোখ টিপ দিতে মায়া আরেকটু উস্কানি দিয়ে বলে, আমি এত কথা বুঝি না। আমি আমার প্রিয় জিনিস আদায় করে নিতে জানি, এমনকি করেছিও। আমার জিনিসে যেন কেউ হাত না বাড়ায়। রুবির দিকে চোখ রাঙিয়ে বুঝিয়ে দিল। রুবি ঢোক গিলে মায়ের দিকে মাথা কাত করে আড়ালে বুঝিয়ে দিল, জো হুকুম জনাবা। মাহমুদ সর্দার এবার সবাইকে চুপ থাকতে দেখে সুযোগ বুঝে ঢকঢক করে শরবত গিলে নিলেন। বলা যায় না আবার কার থেকে কিসব শুনে তার গলাটা শুকনোই রাখতে হয়। অলরেডি গলা শুকিয়ে এসেছে। শরবত শেষ হতে সোনালি বলে ওঠে, আমি চাই বিয়েটা পরশু হোক, এত দেরি করার তো প্রয়োজন নেই। পরশুদিন কোনো মতে বিয়েটা দিয়ে পরে না হয় অনুষ্ঠান করে নিলাম। মোহন সর্দার সোনালির দিকে ফিরে বলে, মায়ারাজের ডিভোর্স কি তোমার বাবা এসে দিয়ে যাবে? সোনালি নিচু হয়ে বলে, দ্বিতীয় বিয়ে হয়ে গেলে প্রথম বিয়ের ভ্যালু থাকে না। নাসির, তামিমাকে দেখছো তো, এখন চুপ থাকো। তোমার ছেলের সুখ দেখতে চাইলে মুখ বন্ধ রাখবে, এই বলে দিলাম। না হলে আমাদের মাধ্যমে তোমার ব্যবসায় যা একটু লাভবান হচ্ছ তাও হবে না। মোহন সর্দারের মুখ বন্ধ হয়ে গেল। মায়া শুনেও না শোনার মতো করে বলে, পরশু কেন বিয়ে হবে? সোনালি একটু থমকে গেল। ডেট কি পেছাবে নাকি? মায়া বলে উঠে, বিয়েটা কাল হয়ে গেলেই তো আমি আজ রাতের জন্য এই বাড়িতে থাকতে পারি। না হলে দুটো দিন হবু শ্বশুর বাড়িতে থাকাটা ঠিক মানায় না।
কথাটা মায়া রাজের চোখের দিকে তাকিয়ে বলে। রাজ বিষম খেলো, সাথে সাথেই রুদ্র পিঠে চাপড় দিয়ে বলে। রিল্যাক্স ব্রো, এইটা তোমার বউ হলেও স্মৃতি হারিয়ে অন্যের বউ। রাজ গা ঝাড়া দিয়ে সরিয়ে দিল রুদ্রকে। সোনালি হাততালি দিয়ে বলে, তাহলে কালকেই বিয়ের আয়োজন করা হোক। মাহমুদ সর্দার মুখ বন্ধ রেখে কপালে হাত দিলেন। আবার তার ছেলে আছে, মানে বিয়েটা এমনিতেও হবে না। ফাও ফাও এখন সে তার মন্তব্য দিয়ে সময় নষ্ট করতে চায় না। রাজ পানি নিয়ে গিলতে থাকে। মায়া মৃদু হেসে মোহন সর্দারের দিকে তাকিয়ে বলে, তাহলে কাল আমি মোহন সর্দারের পুত্রবধূ হতে চলেছি। কথাটা শোনা মাত্রই মাহমুদ সর্দার ধক করে উঠে সোজা হয়ে বসলেন। রাজের মুখ থেকে সব পানি গড়গড় করে পড়ে গেল। কেসে উঠল রাজ। রুদ্র নিজেও এবার বিষম খেলো। মৌ কান্না করেই দিল এবার। যদিও জানে না তার বাবাকে, কিন্তু তার বোন বিবাহিত অবস্থায় এসব কি বলছে ভাবতেই কান্না পাচ্ছে। মৌ এখন সময় গুনছে কখন সে মায়াকে আলাদা পাবে আর বলবে মায়া রাজের বউ। এসব দেখতে আর ভালো লাগছে না মৌয়ের। পিয়াসের কানে কানে বলে, মিহিরের মতো বাজে জিজু আমার চায় না। আমার তো রাজ জিজুর মতো জিজু চাই, যে কিনা আমাকে বোনের সম্মান দেয়, আমার স্বামীকে বেবির সম্মান দেয়। এই সিরিয়াস মুহূর্তেও পিয়াস মৌয়ের কথা শুনে হাঁ হয়ে গেল। পেটে বাচ্চা থাকার ফল মনে হয় এটা। রাজ একটু স্বাভাবিক হয়ে বলে, বাবা থেকে শ্বশুর বাবা হওয়ার দৃশ্য আল্লাহ আমাকে দেখিয়ে দিল। এই দৃশ্য আমি তো দেখতে চাইনি। কোনো বিয়ে হবে না, না আসবে বাসায় কাজী আর না আসবে বাসায় রেজিস্টার। বিয়ে ক্যান্সেল। শেষের কথাগুলো জোরে বলে রাজ। সবাই এবার রাজের দিকে তাকালো। রুদ্র হাত ধরতে নিলেও রাজ ঝগড়া দিয়ে সরিয়ে নেয়। এগিয়ে এসে মায়ার হাত ধরে বলে, অনেক হয়েছে নাটক, আমার শুনতেই তো অস্থির হয়ে যাচ্ছি। চোখে দেখা তো সম্ভবই না। এইসব এখন বন্ধ করা হোক। কোনো বিয়ে হবে না, শুনেছো সবাই? ভালো করে শুনে রাখো, এই সর্দার মহলে কাল কোনো বিয়ে হবে না। তাহলে কোনো কমিউনিটি সেন্টার বুক করা হোক। মায়ের কথা শুনে রাজ মায়ের দিকে অগ্নিদৃষ্টি দিল। মায়া মুখে হাসি ফুটালো। মিহির এগিয়ে এসে বলে, বিডল তুমি আমার সাথে চলো, ওর মাথা খারাপ হয়ে গেছে, আবারও কোনো অঘটন ঘটিয়ে দেওয়ার আগে চলো। মায়া চলে যেতে নেয়। সোনালি বলে, আজকে তাহলে আংটি বদল হোক। মায়া পা থামালো, ভ্রুকুচকে তাকালো সোনালির দিকে। এটা নিয়ে তো কোনো প্ল্যান করেনি সে। মিহিরকে আংটি পরাতে পারবে না মায়া। যারার দিকে তাকালো মায়া। যারা নিজেও অবাক হলো, তাই বলে, এখন আংটি কোথায় পাবে খালামণি? আমার একটা আংটি বানানো আছে, মিহিরকে না হয় ওর জন্য বানানো নতুন আংটিটা দেওয়া হবে। এরপর ওরা বিয়ের পর কে কাকে কি দিবে এটা ওরাই বুঝে নেবে। আজ অন্তত বিয়ের আগে আংটি বদল হোক। রাজ এবার রিভলভার বের করে সোনালির দিকে তাক করে ঝাঁঝালো কণ্ঠে বলে, অনেক হয়েছে তো নন স্টপ। আমার বউয়ের অসুস্থতার সুযোগ নিয়ে অনেক খেলা খেলছিস। এবার শেষ খেলা আমি খেলিয়ে দেখাবো তোদের মা বেটার দুজনকে। উপরে খেলা দেখার সুযোগ করে দেব। আমার বউয়ের সাথে আংটি বদলের স্বাদ তোদের এক একটা আঙ্গুল ক্ষত বিক্ষত হলে বুঝবি তোরা। সোনালীকে যেই শুট করতে নিবে অমনি রুদ্র দৌড়ে এসে রাজের হাত উপরে উঠিয়ে দেয়। গুলিটা সোজা ঝাড়বাতির গায়ে লাগে। রুদ্র বলে ওঠে, পাগল হয়েছে নাকি? এই মহিলাকে এখনো 3 দিনের জন্য বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে। রাজ পা দিয়ে লাথি মারে পাশের টেবিলে। মায়া ভয় পর অভিনয় করে সরে আসে মিহিরের পাশে। মিহির মায়াকে দেখে বলে, বেবিডল তুমি ভয় পাবে না, আমি আছি তো তোমার সাথে। রাজ চোয়াল শক্ত করে তাকালো। মিহির মায়াকে প্রোটেক্ট করার জন্য যেই হাত ধরতে নিবে অমনি মিহিরের হাত বরাবর শুট করে দিল রাজ। তাও কিনা পরপর 4টা। মিহির হাত সরিয়ে নিচে বসে পড়ে। রুদ্র বাধা দিতে নিলে রাজ সরিয়ে দিল। পা দিয়ে লাথি মারে মিহিরের বুক বরাবর। সোনালি এগিয়ে আসতে নেয়, কিন্তু কাজ হয় না। রাজ মিহিরকে অন্যদিকে নিয়ে গায়ে সর্বশক্তি দিয়ে নাকে মুখে ঘুষটি মারতে থাকে আর বলে, এই হাত দিয়ে আমার বউকে ধরার চেষ্টা করছিস বারবার। নে এবার তোর হাতে আমি সারা জীবনের মতো আঁচড় করে দিলাম। এই স্বামীরাজের বউ একটাই, সেই বউয়ের দিকে কারণ নজর গেলে তার কলিজার টেনে বের করব বলে দিলাম আমি। রাজ এখনো মেরে চলেছে মিহিরকে। গ্লাস ভেঙে সেই ভাঙা কাচের টুকরো দিয়ে মিহিরের হাতের আঙ্গুলগুলো ক্ষতবিক্ষত করে দেয়। মিহির চিল্লিয়ে উঠে। আঙ্গুল দিয়ে রক্ত পড়ছে। মোহন সর্দার এবার মাহমুদ সর্দারের দিকে তাকালো। মাহমুদ সর্দার বলেন, আগে জানা ছিল এমন দৃশ্য দেখতে হবে, এখন ভোগ করুক তোমার আদরের পুত্র। আমার পুত্রকে এখন কোনো দিক দিয়ে থামানো যাবে না। আমার বৌমার দিকে চোখ রাখার জন্য যে শর্তবাণী পেয়েছে তোমার পুত্র, অন্য কেউ হলে এতক্ষণ তার স্থান থাকতো কবরস্থানে। ভাই তুমি কিছু করো। সুখে থাকতে ভূতে কিলিয়েছে তোমার পুত্রকে, তাই তো আমার বৌমার দিকে নজর দেয়। এবার সেই ভূত আমার পুত্র সারিয়ে দেবে নিজের টেকনিকে। বেশি না, বউ নিয়ে টানাটানির কারণে তোমার ছেলের জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। অতি দ্রুত চিকিৎসা পেলে হয়তো পরবর্তী পুত্রের সাথে অন্য কোথাও পাত্রী খুঁজতে যেতে পারবে। মোহন সর্দার উঠে সোনালির দিকে ফিরে বলে, হলো তো শান্তি, এটাই দেখার ইচ্ছা ছিল তোমার?
তাহলে আগে বলতে, আমি নিজের জুতো দিয়ে ওর মুখে মারতাম কয়েকবার। শুধু শুধু খাল কেটে কবির আনতে গেলে কেন? সোনালি উত্তর না দিয়ে মিহিরের দিকে তাকিয়ে ভয় পেয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। মিহিরের নাক মুখ ফেটে রক্ত পড়ছে। এভাবে মার খেতে থাকলে তো মারা যাবে। রাজের নামে মামলাও করতে পারবে না সোনালি। রাজের ক্ষমতা আছে যে, সেই সাথে আছে বীরের মতো ব্যক্তির বাম হাত। তাই দ্রুত মিহিরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পায়তারা করছে সোনালি। মায়া দু চোখ দিয়ে আনন্দের সাথে দেখছে, সেই সাথে দেখছে বাকিরাও। রুবির একটু একটু কষ্ট লাগলেও নিজের জীবনে ঘটে যাওয়া ধোকার জন্য এই মুহূর্তে বেশ উপভোগ করছে। মনে মনে মায়া বলে, এই মুহূর্তের জন্যই তো আমার এত নাটক। আমি তো চাই আমার সাথে যা কিছু হয়েছে ঠিক সেই একই শাস্তি সোনালি ও তার ছেলে পাক। আপনার এই মায়াবতীর ইচ্ছা পূরণ করতে আপনি বড্ড দেরি করে ফেলেছিলেন মন্ত্রীমশাই। তাই আপনার হাত দিয়ে আপনার মায়াবতীর ইচ্ছা পূরণ করে দিল আপনার মায়াবতী। অ্যাম্বুলেন্সের শব্দ পেতেই মায়া এগিয়ে এসে রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাজ হুমড়ি খেয়ে পড়তে নিলেও নিচে পড়েনি। সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলে নিল। মায়ের দিকে ফিরে মায়াকে কিছু বলতে নিবে মায়া হুঙ্কার দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।